ইতিহাসের সুদীর্ঘ কাল পরিক্রমায় কিছু কিছু জুলাই নেমে আসে মেঘের স্নিগ্ধ পরশ, বর্ষার সবুজের সজীবতা আর মাটির মায়াবী সুবাস বুকে নিয়ে। আবার কিছু জুলাই আত্মপ্রকাশ করে ছাত্র জনতার উষ্ণ রক্তে রঞ্জিত এক অনির্বাণ বিপ্লবের মহাকাব্য হয়ে। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান ছিল তেমনি এক রক্তিম অধ্যায়। 2024 সালের সেই রক্তস্নাত জুলাই বর্ষার স্নিগ্ধতা নয়, বরং বয়ে এনেছিল এক নির্মম বাস্তবতার ঘন অন্ধকার। সেই জুলাই হয়ে উঠেছিল ফ্যাসিস্ট হাসিনার পেটোয়া পুলিশ বাহিনীর এক নৃশংস হত্যাযজ্ঞের নীরব সাক্ষী। দানবীয় গুলির ঝাঁঝরা আঘাতে স্তব্ধ হয়ে গিয়েছিল অসংখ্য তরুণের স্বপ্ন, নিভে গিয়েছিল সম্ভাবনার দীপশিখা। সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এক হৃদয় বিদারক দৃশ্য। এক তরুণকে প্রশাসনের সাঁজোয়া যান থেকে টেনে হিচড়ে নির্মমভাবে নিচে ফেলে দেওয়ার ভিডিও, যা মুহূর্তেই কোটি বাঙালির হৃদয়ে তীব্র কম্পন তোলে। পুলিশের এই বর্বরতায় অনেকেই নিজের ভাই বন্ধুকে কল্পনা করে কান্নায় ভেঙে পড়ে তখন। সেই সাথে ছাত্র জনতার মনে বিস্তার করে গভীর শোকের ছায়া, আর একই সঙ্গে প্রজ্বলিত করে ক্ষোভের দাবানল, জাগিয়ে তোলে প্রতিরোধের আগ্নেয়গিরি। পুলিশের এই পাশবিকতার শিকার সেই তরুণ ছিলেন শাইখ আসহাবুল ইয়ামিন। বৈষম্যহীন ন্যায়ভিত্তিক এক রাষ্ট্রের স্বপ্ন বুকে ধারণ করে 18 জুলাই ঘর থেকে বেরিয়েছিলেন তিনি। সংশ্লিষ্টদের দাবি, 17 জুলাই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধ ঘোষণার পর তিনি বাড়ি ফিরে আসেন। কিন্তু বন্ধুদের নিরাপত্তাহীনতার শঙ্কা এবং আহতদের আর্তনাদ তার অন্তরকে বিদীর্ণ করে তোলে। সেই আর্তচিৎকার যেন তাকে আর ঘরে আবদ্ধ রাখতে দেয়নি। তাই 18 জুলাই জোহরের নামাজ আদায়ের পর আহত বন্ধুদের খোঁজ নিতে সাভারের ব্যাংক টাউনের বাসা থেকে বের হন তিনি। কিন্তু কে জানত সেই পদচারণায় তাকে ঠেলে দেবে ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়ের অন্তিম প্রান্তে। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী উত্তাল রাজপথে যখন পৈশাচিক বাহিনী ক্ষুধার্ত নেকড়ের মতো সাঁজোয়া যান নিয়ে ছাত্র জনতার উপর ঝাঁপিয়ে পড়ে, তখন সাভারের রাজপথ রূপ নেয় এক বিভীষিকাময় রণক্ষেত্রে। আন্দোলন দমনে পুলিশ লীগ খ্যাত আইন শৃঙ্খলা বাহিনীর একটি অংশ সাঁজোয়া যান থেকে মুহুর্মুহু গুলি বর্ষণ করে। সেই গুলিতে অসংখ্য মানুষ মাটিতে লুটিয়ে পড়ে, রক্তে লাল হয়ে ওঠে রাজপথ। নিরীহ আহতদের আর্তচিৎকার ইয়ামিনকে দাঁড় করিয়ে দেয় মৃত্যুর সম্মুখ ভাগে। এক অদম্য সাহসে তিনি উঠে পড়েন সেই সাঁজোয়া যানের ওপর। উদ্দেশ্য একটাই, ঢাকনাটি বন্ধ করে দেয়া, যেন ভেতর থেকে আর গুলি ছোড়া না যায়। কিন্তু নির্মম বাস্তবতা মুহূর্তেই ছিন্ন ভিন্ন করে দেয় সেই বীরত্ব গাথা। একটি গুলি বিদীর্ণ করে তার বুক। তরতাজা সেই তরুণ লুটিয়ে পড়েন এপিসির ছাদে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় চলন্ত সাঁজোয়া যান থেকে তাকে টেনে হিচড়ে সড়কে ফেলে দেয়া হচ্ছে, যেন এক জীবন্ত স্বপ্নকে নির্মমভাবে মাটিতে নিক্ষেপ করা হচ্ছে। সেই হৃদয় বিদারক দৃশ্য ছড়িয়ে পড়তেই শোক, ক্ষোভ ও আক্রোশে ফেটে পড়ে সমগ্র দেশ। আন্দোলন পায় নতুন গতি, নতুন তীব্রতা। পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে। ইয়ামিনের পরিবারের অভিযোগ, সাভারের আন্দোলনকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই তার উপর এই পাশবিকতা চালানো হয়। প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ ঝেড়ে তারা বলে, ইয়ামিনের সঙ্গে যা করা হয়েছে তা কোনো সভ্য সমাজে কল্পনাতীত। তাকে জীবন্ত অবস্থায় ওইটার উপর নিয়ে ওরা একটা প্যানিক সৃষ্টি করছে, ওই ট্যাঙ্কের উপর নিয়ে ঘোরাইছে, ফেলে দেওয়ার যে দৃশ্যটা, সেটা টোটালি কোনো মানুষ এটা করতে পারবে। তখনও তো আমার ছেলে বেঁচে আছে, তার মানে আমার ছেলের ন্যূনতম ট্রিটমেন্টের যে সুযোগ ওখানে যারা ছিল তারা তো হসপিটালে নেওয়ার চেষ্টা করতো। রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন শাইখ আসহাবুল ইয়ামিন। এলাকাবাসীর কাছে তিনি ছিলেন স্বপ্নবাজ, মেধাবী এবং মানবিক এক তরুণ, যার নামে কোনোদিন কোনো নেতিবাচক কথা শোনা যায়নি। ইয়ামিন ভাইকে আমি চিনতাম, তিনি আমাদের বাসায় নিচতলায় থাকতেন। তিনি মানুষ হিসেবে অনেক ভালো ছিলেন, যতদিন তিনি ছিলেন অনেক ভালো ছিলেন। তার মোটামুটি কোনো আড্ডা মারতো না, সে লেখাপড়াতে সব দিতে ভালো ইনশাল্লাহ ছেলে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ইয়ামিনের স্বপ্ন ছিল কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে পড়াশোনা শেষ করে উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাড়ি জমানো। কিন্তু সেই স্বপ্ন আর বাস্তবের আলো দেখেনি। হাজারো তারার ভিড়ে আজ তা যেন আকাশের নির্জন বিস্তারে নিঃশব্দে ভেসে বেড়ানো এক অপূর্ণ আকাঙ্ক্ষা।
ফ্যাসিস্ট শাসনের পতনের 2 বছর পেরিয়ে গেলেও ইয়ামিনের স্বপ্ন, আত্মত্যাগ এবং সেই রক্তঝরা দিনের স্মৃতি আজও অসংখ্য মানুষের হৃদয়ে অনুরণিত হয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, যে স্বপ্ন নিয়ে তিনি সাজোয়া জানের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন তা কি পূর্ণতার মুখ দেখেছে, নাকি বর্ষার ঘূর্ণি হাওয়ায় হারিয়ে গেছে এক অপূর্ণ আকাঙ্ক্ষা হয়ে? বিশ্লেষকরা বলছে, জুলাই গণ অভ্যুত্থানের সেই আকাঙ্ক্ষা, যার জন্য ইয়ামিন সহ হাজারো তরুণ বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছিলেন, সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি। আমি আসলে এক কথায় একটা উত্তর দিতে চাই যে না, জুলাইয়ে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা আসলে বাস্তবায়ন হয়নি। আর জুলাই যোদ্ধাদের দাবি, এই আন্দোলনের উদ্দেশ্য কেবল ফ্যাসিবাদের চেহারা বদলানো নয়, বরং একটি নতুন রাষ্ট্র গঠন এবং কাঠামোগত সংস্কার। তাদের মতে, চেহারা বদলালেও ফ্যাসিবাদের অবকাঠামো এখনো বহাল রয়েছে। এবং আমরা জুলাইয়ের যে মেইন স্পিরিট, সেটা শুধুমাত্র একটা ফ্যাসিস্টের চেহারা পরিবর্তন করা আমাদের উদ্দেশ্য ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল এই বাংলাদেশটাকে পরিবর্তন করা। অপরদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ক্ষমতা টিকিয়ে রাখার উদ্দেশ্যেই এই নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। তাদের একটাই উদ্দেশ্য ছিল তখনকার ফ্যাসিস্ট সরকারের, যে তাদের যে কোনো মূল্যে মানুষের জীবনের বিনিময়ে হইলেও তাকে ক্ষমতায় থাকতে হবে। এছাড়াও তিনি শহীদ পরিবারগুলোর প্রতি সহানুভূতি জানিয়ে বলেন, তাদের একমাত্র প্রত্যাশা সঠিক বিচার, আর সেই প্রত্যাশা পূরণে ট্রাইব্যুনাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এইটুকুন করতে পারবো যে পরিবারের জন্য আমরা সহানুভূতি জানাই, পরিবার আমাদের কাছে বিচার প্রত্যাশা করে, আমরা সেই বিচারে কাজ করে যাচ্ছি, তাদের প্রত্যাশা পূরণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। ইয়ামিনরা একা নন, তাদের মতো আরো অসংখ্য শহীদ রয়েছেন, যাদের অনেকের গল্প এখনো ইতিহাসের অন্ধকারে অলিখিত রয়ে গেছে। বিজয়ের এই দিনে অনেকেই মনে করছে তাদের বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন বুকে ধারণ করে তারা প্রাণ বিসর্জন দিয়েছেন। সংশ্লিষ্টদের মতে, এই জুলাই তখনই সত্যিকার অর্থে সার্থক হয়ে উঠবে, যখন শহীদদের আত্মত্যাগের প্রতিদান হিসেবে তাদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে। বাংলা এডিশন, ঢাকা।